অফিসার এসেছে, পর্ণা এসেছে। অফিসার পর্ণা কি হয়েছে? এসো এসো মা, এসো। আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি একবার সবাইকে বলো তো ঠিক কি হয়েছিল, বলো তো। আপনি এটা কেন করলেন স্যার? আপনি তো বললেন যে আপনি আমাকে দেখে নেবেন, তাহলে আপনি আমার হাজবেন্ডকে কেন হয়রান করলেন? কেন আমার ফ্যামিলির প্রত্যেককে থানায় ছুটে আসতে হলো বলুন? তোমার হাজবেন্ড আমার গায়ে হাত তোলে কোন সাহসে? এতই যদি তোমাকে নিয়ে চিন্তা হয় তাহলে তোমাকে সাংবাদিকতা কেন করতে দিচ্ছে? সেটা তো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় স্যার। আপনি তো আমাকে বড় গলা করে বললেন যে আমার সমস্ত হাজবেন্ড এগুলো নাকি আমাদের পার্সোনাল বিষয়। তাহলে আপনি কিভাবে সকলের সামনে এইভাবে ডিসকাস করছেন যে আমার হাজবেন্ড আমাকে চাকরি করতে দেবেন কি দেবেন না? আর যদি আপনি গায়ে হাত তোলার বিষয়টা বলেন তাহলে আমি বলবো যে আপনি আগে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন। ওখানে যারা যারা উপস্থিত ছিল তাদেরকে জেরা করলে আসল কথাটা বেরিয়ে আসবে। তাহলে এবার আমিও আপনার নামে এফআইআর করি। আমি বলি যে আপনি আগে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন। স্যার, আমিও এফআইআর করব মিস্টার চ্যাটার্জির এগেইনস্টে। উনি বিনা প্রভোকেশনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন আর আমার হাজবেন্ড শুধু তার প্রত্যুত্তর দিয়েছে। কি হলো? পেপারটা দিন, আমি আমার অবজেকশনটা কোথায় লিখবো? পেপারটা দিন আমাকে। বাপরে বাপ, দিদি পড়না দেখে আর বেশি কিছু বলিস না। মাঝে মাঝে ওর মাথা যে কি চাপে না, ভয় লাগে রে। ভেবেছিলাম তো আসবে না, এলো কি করে বলতো? বুঝতে পারছি না। স্যার, আপনি বোধহয় আমার কথাটা শুনতে পাচ্ছেন না, তাই না? পর্ণা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? সেই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত, তাই না স্যার? কি ব্যাপার বৈভব, কি কাণ্ড করেছো তুমি? স্যার, স্যার পর্ণার হাজবেন্ড আমার কি অবস্থা করেছে দেখুন, দেখুন একবার। আগেই আমার মনে হয়েছিল পর্ণা, জানো তোমার হাজবেন্ডের কিন্তু একটা ব্যাপার আছে আর কি, মানে ঘুষি টুসি গুলো বেশ স্ট্রং। নাহলে কি ওই মারামারির মধ্য থেকে তোমাকে বের করে আনতে পারতো বলো? কে বৌমা? আমাদের স্যার সবার বাচ্চিদা। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনারা নিশ্চয়ই পর্ণার শ্বশুর বাড়ির লোকজন। আপনাদের বৌমাটা কিন্তু জিনিয়াস। আপনাদের ছেলেও কম যায় না অবশ্য, না হলে কি ওই মারামারির মধ্য থেকে বউকে উদ্ধার করে নিয়ে আসতে পারতো? দেখো বৈভব, আমরা কিন্তু সৃজনের কাছে কৃতজ্ঞ, কেননা যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলে এই ব্যাপারটা কিন্তু এরমভাবে ছড়িয়ে পড়তো না, আর পুলিশও তাহলে ফটিককে অ্যারেস্ট করতে পারতো না, তাই না? তার থেকে বরং ওদেরকে আমরা একলা ছেড়ে দিই। দেখো বৈভব, আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কি কোনো লাভ আছে বলো তো? কোনো লাভ নেই। বস, তোমার কি দেরি হবে নাকি? আরে পর্ণা দত্ত না ম্যাডাম, চিনতে পারছেন? ওই ঝামেলার জায়গাটা ছিলাম, আপনার জন্যই তো ফটিককে ধরতে পারলাম ম্যাডাম। আপনি তিনি? দেখুন, আমি তো হাঁ করে সব শুনছিলাম। মানে
উনিও তো খুবই সাহায্য করেছেন আর কি। মা, ওই যে আসছে তোমার আদরের নাতবু, তোমার মেজো ছেলে, তাকে হাতে পায়ে ধরে সেদে বাড়িতে নিয়ে আসছে। এত বেয়াদবি করার পরও তাকে বরণ করে ঘরে তোলা যে কি মানে হয় সেটাই তো আমি বুঝতে পারছি না। বড় খোকা, যথেষ্ট হয়েছে। একটু আগে মেজো বৌমা এক রাশ কথা শুনিয়ে ওপরে গেছে। বাবা, তুমি যে কেন সংসারের মঙ্গলের জন্য এত পরামর্শ দিতে যাও আমি বুঝতে পারি না। ঠাম্মা আজ অব্দি কখনো তোমার কথা শুনেছে? আরে শোনে না বলেই তো আজকে এই অবস্থা। দত্ত বাড়ির ছেলে আরেকটু হলে কাঠ গড়ায় দাঁড়াচ্ছিল। দাঁড়ায় যিনি, সেটা কার জন্য বড় খোকা? পর্ণাই তো ছুটে এসে বাঁচালো দাদু ভাইকে। আমি সব শুনেছি। পর্ণা কোথায়? বড় নাতবু আসছে ঠাম্মি, তোমার আদরের নাতবু এসে যাবে। আমরা তো সবাই বানের জলে ভেসে এসেছি কি না? মা, দেখো মা, তোমার নাত বৌমাকে জোর করে ধরে নিয়ে এসেছি। মা, এই যে আপনার আদরের দিদিভাইকে জোর করে ধরে এনেছি। এবার খুব করে বকে দিন তো, এই বাড়ি ছেড়ে আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা যেন কোনোদিন না ভাবে। কি হলো দিদি ভাই? চোখে চোখ রাখতে অসুবিধা হচ্ছে তো এখন? তো বাড়ি ছেড়ে চলে কেন গিয়েছিলে? নিজের বাড়ি ছেড়ে কেউ চলে যায়? ঠাম্মি, আমি তো আমার দিকটা বাড়ির কাউকে বোঝাতেই পারলাম না। কি করে থাকি বলো? এলেন মহারানী আমার, ওনার দিকটা নাকি আবার বুঝতে হবে। এখন তো কিছু বলতেও পারবো না। কি বলতে চাও তুমি সবাইকে? এখানে আমার সামনে বলো তো। ঠাম্মি, আমি রোজগার করে সংসারে টাকা দিতে চাই। যখন যার যা প্রয়োজন হবে তাতে আমারও একটা দায়িত্ব থাকবে। দেখো ঠাম্মি, মাসের শেষে তো সব সংসারই টানাটানি হয়। মঙ্গলাদি, আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, কেমন? এ নাও, ধরো। জেঠি, এ নাও তোমার খাবারটা। বলছি মা কোথায় গো? মায়ের খাবারটা বেড়ে দিয়ে আমি নিজের জন্য খাবারটা নিয়ে নেব, আর সৃজনের খাবারটা না আমি ঢাকা দিয়ে খাবার ঘরে রেখে দেবো। পর্ণা, সকাল থেকে মাথাটা বেশি গরম হয়ে আছে মনে হয়। শোনো না, খিদেও তো পেয়েছে, তুমি একটা কাজ করো, তুমি অল্প করে কিছু খেয়ে নাও এখন, হ্যাঁ? তারপর সৃজনের খাওয়া হয়ে গেলে ভালো করে বসে মাংস ভাত খেও, কেমন? হ্যাঁ। আচ্ছা জেঠি, আমাকে একটা কথা বলবে? এই বাড়িতে যারা সংসারের কাজ করে তাদেরও তো ক্লান্ত লাগে, মানে তাদের কি খাটনির কোনো দাম নেই? এই ধরো তুমি, মঙ্গলাদি, মা, এবারে ছেলেরা কি সে কথাটা কোনোদিনও বুঝবে না? আর এই যে মঙ্গলাদি, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম তো খেয়ে নিতে, যাও, গিয়ে খেয়ে নাও। ওমা, মেজমা, তুমিও খাবে তো? দেখো নতুন বৌদি কি সুন্দর রান্না করেছে। আমি কবে খাই? বাবু না ফিরলে বাবুর আগে। বাবু তো ক্যারাম খেলতে গেছে, এখনো ফেরেনি। এরই মধ্যে তো দেখছি দিদি, মঙ্গলা সকলের ভাত বাড়া হয়ে গেছে। হ্যাঁ মা, আমি দিয়ে দিয়েছি। আপনার ছেলে তো ক্যারাম খেলতে গেছে, ও বললো ওর ফিরতে দেরি হবে। আমি আপনার খাবারটাও বেড়ে দিচ্ছি, আপনি খাবার ঘরে গিয়ে বসে খেয়ে নিন খাবারটা। এই নিন, রাখলাম এখানে। এবার আমি আমার খাবারটাও নিয়ে নিচ্ছি। বদ্দি, তুমি এতক্ষণ ধরে এই বেয়াদবিটা সহ্য করছো কি করে বলো তো? এ বাড়িতে ছেলেরা না খেলে মেয়েরা খায় না, স্ত্রীরা তো নয়ই।
এই কথাটা বুঝি তোমার জেঠি তোমাকে বলে দেননি? বলেছেন মা। তাহলে অন্যায়টা তো আপনার ছেলেও করছে, তাই না মা? তার কাছে কি এখন ক্যারাম খেলাটা বেশি জরুরি হলো? আর আমিও তো সারাটা দিন... এইটাই হলো আসল কথা। এই কথাটাই আমি গোড়া থেকে তোমাকে বলবার চেষ্টা করছিলাম যে তুমি পারবে না। তুমি সারা দিন ধরে টই টই করে চাকরি করে ফিরে এসে সংসারে তো খ্যাচখ্যাচি করবে, পারবে? তুমি চাকরিটা এই জন্যই করছো, তাই না পর্ণা? আমার ছেলেকে যাতে দাঁতে দাঁতে রাখতে পারো। মা, আমি কিন্তু আপনার ছেলেকে অনেকবার করে ডেকেছি। সে আমাকে পরিষ্কার বলে দিল যার যার খিদে পেয়ে গেছে তারা যেন খেয়ে নেয়, তার ফিরতে নাকি দেরি হবে। তাহলে আমি আর কি করতে পারি আপনি বলুন তো মা? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মানিক দাদা একবার জিজ্ঞাসা করে দেখুন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আপনি যেটা বলছেন আমি কিন্তু ঠিক সেটাই করেছিলাম। এই তুমি চুপ করো তো, তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? তুমি বুঝতে পারছো না যে বাবু তোমার... না না ঠাম্মি, আমি না সৃজনের এত হেনস্থা দেখতে পাচ্ছি না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হাসছিল, ছি ছি করছিল। এই যে এসেছেন পর্ণা ম্যাডাম, ঠাম্মি তুমি ওকে জিজ্ঞেস করো এরকম একটা উদ্ভট কাজ কেন করলো সকলের সামনে, কেন আমাকে ছোট করলো? মায়ের কথাটা যদি নাই শোনাচ্ছিল তাহলে মাকে স্পষ্ট করে বলতে পারতো সে কথা। কেন এভাবে সিন ক্রিয়েট করলো আমার বন্ধুদের সামনে? ভূতে পায় তো ওকে মাঝে মধ্যে, ভূতে পায়, তাই না? এখন আবার কেঁদে কেটে একসা হয়ে বলবে আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দিন। তারপরে মা বলবেন কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, তাই আমরা সবাই আবার ক্ষমা করে দেব। কি এটাই তো চলবে, তাই না পর্ণা? না মা, আমি আর কান্নাকাটি করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার মাথা ঠিক ছিল না, সেই জন্যই আমি এই কাজটা করেছি। কি করব বলুন? সুস্থ মাথায় থাকলে তো আর আপনার ছেলেকে দাঁড়িয়ে থেকে ওইভাবে খাওয়াতে পারতাম না। তবে আমি যে কাজটা করেছি তার জন্য কিন্তু আমি একদমই কান্নাকাটি করব না মা। কারণ আমার মনে হয় সারাটা দিন ধরে যারা বাড়িতে এত পরিশ্রম করে, খাটাখাটনি করে, তাদেরও একটা শরীর আছে, আর বাড়ির সকলের সেদিকটা বোঝা উচিত। কেউ যদি একটা দিন এক বোট ক্যারাম কম খেলে বাড়িতে এসে খেয়ে নিত, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। আবার যারা সারাটা দিন ধরে হেসেল ঠেলে পরিশ্রম করে তারাও যদি একটা দিন আগে খেয়ে নিত, তাতেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না। ঠাম্মি, তাই আমি চাই আজ একটা দিন দত্তবাড়িতে যারা যারা এখন অবধি না খেয়ে আছে সবাই একসাথে বসে খাবে। আর সেই অনুমতিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু... তাহলে কি আবার বাড়ি ছেড়ে চলে যাবে তো? না দিদি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই মুহূর্তে টেবিল চেয়ার নিয়ে মাঝ রাস্তায় বসে গিয়ে খাবো। কারণ এই বাড়িতে নিয়ম আছে যে মেয়েরা ছেলেদের পরে খাবে, আমি সেই নিয়মটাকে সমর্থন করি, সম্মানও করি, কিন্তু দত্তবাড়ির বাইরে তো এই নিয়মটা নেই, তাই আমি মাঝ রাস্তায় গিয়ে খাবো। মাথার তারটা আজ ভালোই নড়েছে, সবার মুখ দেখ একেবারে চুপ। সিক্সার 6 মেরেছে আজ বৌদি ভাই। কি সবাই চুপ কেন? মেজো বৌমা,
আজ কি করা হবে সেটা বলো। সাথে বলি মা, ওঝা ডাকুন। না না, খাবারের কি হবে সেটা আগে বলো। মা তুমি চিন্তা করো না, শুধু আজকের দিনটাই। এরপর থেকে কিন্তু এই দত্ত বাড়ির নিয়ম মেনেই সংসার করতে হবে। না, ও চ্যালেঞ্জ দিয়েছে না সকলের সামনে যে ও ঘরেও জিতবে বাইরেও জিতবে। জিতে দেখাক, আমিও দেখব। যাও দিদি ভাই, সবাই একসঙ্গে মিলে আজ খেয়ে নাও কি। বড় বৌমা, মেজ বৌমা, তোমরাও তো না খেয়ে আছো। বড় নাত বউ না হয় বড় নাতি খাবার পরে খেয়ে নিয়েছে, তোমরা আর দেরি করো না, যাও। পুজো হতো, আমি তো শুনেই মুগ্ধ হয়ে গেছি। মানে এইভাবে দুর্গাপুজো হয় আমি জানি, কিন্তু বনেদি বাড়ির সরস্বতী পুজো একবারে নিউ অ্যান্ড ইউনিক টপিক। তবে আমার বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পণ্য, বুঝেছো? মানে আমরা এবার সরস্বতী পুজোয় তোমাদের বাড়িতে মানে দত্ত বাড়িতে যেতে চাই। যাওয়া যাবে তো? সে তো যাওয়াই যেত স্যার, কিন্তু এই কিন্তু শব্দটাকে একটু সাইড করে রেখে দাও। আমরা এবারে সরস্বতী পুজোয় দত্ত বাড়ির মতন বনেদি বাড়িতে গিয়ে ভোগের প্রসাদ খেতে চাই আর কি। তবে তোমরা কি ব্যবস্থা করবে, কি রান্না বান্না করবে, কি মেনু করবে, সেটা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিও। তো একটা কথা তো ঠিক, এখনকার দিনে তো আর ওই 105-7 রকমের ভোগ দেওয়া যায় না। আমাদের জন্য 5-7 রকমের ব্যবস্থা এগো, তাহলেই হবে। কি অনন্যা, তাই তো? ভাগচিদা, আপনিও না পারেন। বৈভব, তুমি পর্ণার লেখাটা পোর্টালে দিয়ে দাও, ভাইরাল হওয়ার কিন্তু খুব চান্স আছে। কি বলছো কি? এরকম লেখা চলবে? আরে দিয়েই দেখো না। সর্বনাশ, পুজো তো হচ্ছেই না এবছর। এতজন আসতে চাইছে, কি করব এখন? মেজদা বলছি, ছোট করে তো পুজোটা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এলে বলবো যে এখন ছোট করে হয়, আগে খুব বড় করে পুজো হতো। তাতে কি মুখ রক্ষা হবে? তাহলে মুখ রক্ষা যাতে হয় সেটা করতে হবে। মানেটা কি? এতে এলাই ব্যাপার হবে। হলে হবে। দত্তবাড়ির এমন দিন আসেনি যে 5 জন অতিথিকে খাওয়াতে পারবে না। ভাগ্যিস পর্ণা দিদি লিখেছিল, তাই পুজোটা হচ্ছে। কিন্তু মা বলছি, আমি তো কদিন থাকবো না, এত কাজকর্ম রান্না বান্না কি করে সামলাবে সব? সারা জীবন কি তুমি এসব করবে? মেজ বৌমা আছে তো। হ্যাঁ, তুমি তো খুব ভালো রান্না করো, ভোজের রান্নাটা করতে পারবে না? পর্ণা তোমাকে সাহায্য করবে। তুমি তো সব সময় বলো বৌমাকে গড়ে পিটে নেবে, এভাবেই তো গড়ে পিটে নেবে। আমি একটা লেখা লিখে সবাইকে খুব অসুবিধার মধ্যে ফেলে দিলাম, তাই না? একেই বলে কলমের জোর। একটা লেখায় আমাদের বাড়িতে সরস্বতী পুজো চালু হয়ে গেল। যোগু দাদাকো, থ্যাংক ইউ। আমি জানি এটা তোমারই ম্যাজিক, না হলে একটা লেখায় কখনো মা সরস্বতী এভাবে বাড়িতে আসেন। ঠাম্মার মুখেও আজকে হাসি ফুটেছে। থ্যাংক ইউ যোগু দাদা। পাত্তাই দিচ্ছে না, দেখো। আরে নিজে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে আসবে তা না, সেসবের বেলায় নেই, বড্ড মাথায় চড়ে গেছে। মেজো কাকি,
সবটা লক্ষ্য করছো তো? দেখো পর্ণার বাড়ন্তটা। আচ্ছা কিভাবে কোনটা সাজাবে আমি একটু বলে দিই, দেখি। বাবা, মনে হচ্ছে পর্ণাদি এই বাড়ির গিন্নি। মাকে হাত করে যা ইচ্ছে তাই করবে ভেবেছে, তাই না? দাঁড়াও না মৌমিতা, আসল সময় আসুক, তখন শুধু দেখবে কি বিপত্তিতেই না নেমে পড়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। কোনো কথা শুনবো না, আমাদের বাড়ি পুজো করতেই না, না হবে না, ছোট তোমার পুজোটা করতেই হবে না। কি কাণ্ড বলুন তো গিন্নিমা, আমি জানি এ বাড়িতে পুজো হবে না, আমি অন্য বাড়িতে পুজো নিয়ে নিলাম, এখন এনারা বলছেন যে পুজো হবে। যদি পর্ণা লেখাটা আরো আগে লিখতো তাহলে এ বাড়িতে পুজোর সিদ্ধান্তটা আরো আগেই হতো। সবই তো বলা হলো নিবারণদা, আপনি এক কাজ করুন তো, আপনি অন্য পুজো আপনার ছেলেকে পাঠান। আচ্ছা নিবারণ জেঠু, তুমি যদি দত্তবাড়ির পুজো না করো তাহলে কখনো দত্তবাড়ির পুজো হতে পারে বলো তো? তোমাকে তো পুজোটা করতেই হবে। এই দেখো কাণ্ড, বড় বিপদে ফেললে বৌমা। আমাদের কথা না হয় ফেলতে পারো নিবারণ, যার কুষ্টি বিচার করে বাড়ির বউ করে আনলে তার কথা ফেলবে কি করে? চলো চলো ভেতরে চলো, ফর্দটা করে দেবে, এসো। একটু কম সম করে লিখো নিবারণ। হ্যাঁ, তুমি তো একটা জায়গায় 10টা লেখো। এই কি যে বলেন বড় বাবু, দত্তবাড়ির পুজো বলে কথা, এত বড় করে পুজো হচ্ছে, সেখানে পুজোর সামগ্রীতে কার্পণ্য করলে চলে বলুন? বড়টা বরাবরই ভীষণ কিপটে, ভীষণ কিপটে। মা চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে ফর্দটা করতে হবে না। হ্যাঁ, ফর্দটা করতে হবে। বড়দা বড় পরিবেশ, শোন না দিকা। এসে গেছি, সবাই চা খাও দেখি। খাটাখাটনি হচ্ছে সব। এই যে চা নাও। করে বাট মঙ্গলা, সবাই স্নান করে নি। পর্ণা দিদি, সবাইকে চেঁচিয়ে একটু ডাকো তো, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ তো এই দেখো আমাদের ঘোষক বাবু এখানে চুপ করে বসে রয়েছে। আরে বাবা সবাইকে ডাকো, তাড়াতাড়ি ওঠো। আমি তো সেই কখন থেকে বসে আছি চোঙা নিয়ে। হ্যাঁ ডাকো। সবাই এসো নিচে, হলুদ বাটা হচ্ছে, দেরি হয়ে যাবে স্নানের জন্য। সবাই এসো নিচে, হলুদ বাটা হচ্ছে, সবাই স্নান করতে এসো। মানে এটা কি? ওমা, এ তো হলুদ বাটা হচ্ছে একেবারে 15 দিনের মতো। আমি এক কাজ করি, আমি হলুদটা মেখে নিই না, চট করে চানটা করে নি, বুঝতে পেরেছো তো? এই বর্দা, আমি কলা পাতা আনতে যাবো, আমি আগে চান করতে ঢুকে যাই। হ্যাঁ এই কি বেশি পায়তারা কুচিস না? হ্যাঁ, কলা পাতা আনতে যাবি কি রে? হ্যাঁ, কলা পাতা আনতে যাবি কি? কলা পাতা তো বললেই দিয়ে যাবে। কাজ দেখাস না মেজো, আমাকে কাজ দেখাস না। কাজের মানুষেরা না বেশি কথা বলে না, হ্যাঁ করে দেখায়। ঢুকে গেল। চিরটা কাল এমনই হয়, সব সময় তুমি আমাকে দাবিয়ে রাখো। ছোট তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। মানে এটা কি? হ্যাঁ, আরে তুই কি এই পয়তারাটা কত কত? ওমা দেখেছো মুশকিল তো, তুই ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আমাকে কলা পাতা আনতে যেতে হবে। এমন কাণ্ডই হতো, তাই না ঠাম্মা? হ্যাঁ রে, হঠাৎ দত্তবাড়ির সরস্বতী পুজোটা একেবারে পুরনো দিনের মতো লাগছে। এই বাকিরা কই? সবাই নিচে এসো না। বাবা গো বাবা, নতুন করে ক্ষমতা আছে গো গিন্নিমা, না হলে এই পলিটিকের বাড়ি এইরকম ভাবে পুজো করা সোজা কথা নয়। আমি কিচ্ছু করিনি মঙ্গলাদি, এই পুরোটাই যা দেখছো সবটাই আমার যজ্ঞ দাদার ম্যাজিক। আসছি আসি তাহলে। এসো মা এসো, ভালোভাবে ভাইকে দেখে ফিরে এসো। পর্ণা, তোমার একার উপর সব দায়িত্ব চাপ পড়ে যাবে তো খুব। ও মা, তাতে কি হয়েছে জেঠি? আমার তো খুব মজা লাগছে। বলছি তুমি সাবধানে যেও, কেমন? এইসব নিয়ে একদম চিন্তা করো না।
চয়ন, তুমি ফিরছো তো? হ্যাঁ হ্যাঁ, পুজোর আগেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। আসছি তাহলে। এসো এসো, দুর্গা 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 দুর্গা। দে দে, তাড়াতাড়ি দে। হলুদের বাটিগুলো দে আগে, ওটা তো মাখতে হবে। দে দে, জল ডাল। ধর একটা, ধর একটা। আমার কাছে মাত্র তুই এটা দেবো না, এটা তুই নে। না 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 না, তুই এটা তুই নে, ওটা আমার ছিল। কি হলো মেজ বৌমা, বড় নাথবু? আরে কোথায় গেলে সব? এরপরে দেরি হলে না ভোজের রান্নার খুব দেরি হয়ে যাবে। কি হলো? আরে কেউ সারা শব্দ দেয় না, কোথায় গেল সব? মেজু বৌমা, শোনো, তুমি আর রান্না করে দিকে যাবে না, ঠিক আছে? ঠাম্মি, মেজো কাকের খুব শরীর খারাপ করছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে, খুব শরীর খারাপ। চলো চলো, আস্তে 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 আস্তে। কি হলো? বুঝতে পারছি, মাথা ঘুরছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে। এ বাবা, কি হয়েছে মা? কি হচ্ছে বলো আমাকে। আস্তে আস্তে, একটা চেয়ার দাও তাড়াতাড়ি। কি হয়েছে মা, বলো আমাকে। এখানে এসো। আরে কি করে হলো এসব? মাথা ঘুরে গেছে হঠাৎ। দেখি, আস্তে পড়ে যাবে মেজো, কি? বসো আস্তে 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 বসো, সাবধানে। মা গো, আর পাচ্ছি না। অমিতা, মাথাটা তো আমার ঘুরতে শুরু করে দিলে এসব দেখে। বাবুর বাবা গো। আচ্ছা কৃষ্ণা, আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখন তোমার শরীর খারাপ হয় তুমি কিছুতেই ডাক্তার দেখাতে চাও না, কেন গো? ডাক্তারে আর কি করবে, আবার তো কি হবে সেটা ভেবেই বুকটা ধরফর করছে। শোনো, দুটো কাজই যখন করতে হবে তখন পর্ণাকে কেউ বাধা দেবে না। তুমি দায়িত্ব নিয়ে যাচ্ছ দিদি ভাই, সময় মতো ফিরে রান্নার ভার নাও। যাও, বেরিয়ে পড়ো, আর দেরি করো না। এটা তুমি কি করলে মা? এটা কিন্তু একদম ঠিক করলে না তুমি। আমি বেরোলাম ঠাম্মি, আমার জন্য দত্তবাড়ির সম্মান নষ্ট হবে না, আমি কথা দিলাম। এখন যদি কিছু গোলমাল হয় না, কেউ আমাকে কিছু বলতে এসো না। মেজো খোকা, মেজো বৌমাকে নিয়ে ঘরে যাও। আর নাথবু, তুমিও বেরো। পর্ণা দিদির ওপর আমার পুরো ভরসা আছে। দেখুন মা কি হয়। সেখানে আগুন ধরেছে, একবার দেখে আসি। যা শোনো, দাঁড়াস না। আর তুই একেবারে ঘুরে এলি না কেন? কিন্তু মেজদা, পর্ণা যে সেখানেই গেছে এটা তো জানা নেই। এই চনু, তোর সব ব্যাপারে আগ বাড়িয়ে দৌড়ানোর কি দরকার বলতো? সৃজন তো আছে, সৃজন যাক। সৃজনের বউ সৃজন যাচ্ছে না, ওকে ছুটে খবর নিতে যেতে হবে, কোথাও যেতে হবে না। এই যে সৃজন, মেনি মুখো, তুই তোর বউকে যেতে দিলি কেন? বাবু, কিরে রান্না বান্না করতে হবে তাহলে বল, আর তো সময় নেই, আমি যাচ্ছি তাহলে। মা, তুমি আবার এই শরীরে কেন উঠে এলে? তুমি রেস্ট নাও, আমি দেখছি গিয়ে। স্যার, কোথায় গেলে? ও আসুন আসুন আসুন। তা সৃজন, তুমি কি নেমন্তন্নটা বাতিল করে দিলে নাকি? না না, কি যে বলেন না। আসুন বাবা, আমার স্যার মিস্টার দিলীপ ব্যানার্জি, আমার বাবা। নমস্কার 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 নমস্কার।
আর আমার ঠাম্মি। আপনার বৌমা কোথায়? উনি এমন চমৎকার লেখা একটা লিখেছেন, আর দেখুন আমি ঠিক হাজির হয়ে গেলাম। আসুন আসুন, ঘরের ভেতর চলুন, আসুন আসুন। কেন কেন আপনি কেন? হ্যাঁ, পড়না কোথায়? তার তো আজকে কোথাও যাওয়ার কথা না, তার তো আমাদেরকে এখানে আপ্যায়ন করার কথা, তাই না? মানেটা কি? একবার রুচিটাকে ডাকতো। আচ্ছা, অতিভাই কাছাকাছির মধ্যেই তো নিউজ কভার করতে গেছে। কি পাঠিয়েছে বৈভবদা? বাগচিদা একেই তো নিজে থেকে পর্ণার কাছে নিমন্ত্রণটা আদায় করলেন, আবার চাইছেন বাড়ির বৌমা এসে আপনাকে হাত জড়ো করে আপ্যায়ন করুক। আপনি পারেনও বটে। পর্ণা তো নিউজ কভার করতে গেছে, তার মানে সেটা অত ইম্পর্টেন্ট নয়। নিউজ কভার করতে গেছে? বোঝো কাণ্ড। দাও দাও, আমি খোঁজ নিচ্ছি। এবারে বোঝো ঠেলা, শুধু নাদবো নাদবো আর নাদবো হলো। মা নাদবো তো খেল দেখিয়ে দিল। আর কাউকে অপেক্ষা করতে হবে না স্যার, এই তো আমি এসে গেছি। দত্তবাড়ির ভোজ একেবারে রেডি। তবে আমি আগেই বলে দিচ্ছি, বেশি পদ কিন্তু রান্না করতে পারিনি, বেছে বেছে 3 রকম পদ রেঁধেছি। সেই দিয়ে কিন্তু কষ্ট করে সকলকে খেয়ে নিতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা কি কি খাচ্ছি পড়না, মানে কি কি 3টে মেনু কি? এই যে স্যার, গোলাপ খাস পোলাও, গোলাপি রঙের পোলাও। আরে বাস, কখনো খাইনি তো। আর ওইটা কি? এটা হলো গয়না আলুর দম, মানে আলুগুলো গয়না ডিজাইনে কাটা। আর এটা ফুলকপির বসন্ত বিলাস, হলুদ রঙের। বাবা বাবা, এখনকার দিনে এই সমস্ত আইটেম ভাবাই তো জানা। পড়না তুমি এর মধ্যে ওখান থেকে এসে এত বলেছিলাম না, ঐতিহ্য। আপনাদের বৌমাটা একটা ঐতিহ্যকে। সবাই বসেছে? এসো 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 এসো, বসো এখানে, বসো, এসো এসো বসো। নমস্কার। আপনাদের একটু কষ্ট হলো না, অনেকক্ষণ বসতে হয়েছে। তবে আমার ছোট নাতবু দত্তবাড়ির ঐতিহ্যটা রাখতে পেরেছে, সেটাই তো অনেক, তাই না? মেজো খোকা, দাদু ভাইকে ডাক না। আরে অতিথি আপ্যায়ন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সৃজন সৃজন আয় না, কোথায় গেলি? আয় সৃজন। ভালো করে খাবেন, হ্যাঁ? যে চিন্তা নেবেন, লজ্জা করবেন না কিন্তু। অপূর্ব স্বাদ। আরে পর্ণা, তুমি তো দেখছি লক্ষ্মী সরস্বতীর যুগল রূপ। হ্যাঁ, যেমন লেখো তেমন রাঁধো। আরে বাহ, খুব ভালো, খুব ভালো। আপনার ভালো লেগেছে স্যার? আপনাকে আরেকটু দিই তাহলে? চয়ন না, ওনাকে একটু ফুলকপি দাও না। এই বর্ষা, দেখো না কার কি লাগবে। বলে না পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। দেখো না, এই দত্তবাড়িতে ভোজ করে নাম কিনেছিল, ঠিক আছে, এবার জলসার আয়োজন করে নিজের কবরটা নিজেই খুলল। বলে না ভগবান আছে মাথার উপর,
এবার দত্তবাড়িতে কি ওকে আস্ত রাখবে নাকি? দেখ না কি হয়। শোন, আমরা অনেকবার না এই পর্ণাদিকে প্যাঁচে ফেলার চেষ্টা করেছি, কিছুতেই কিচ্ছু হয়নি। ওই কিসব বলে না, ওই চক্ষু দাদা, আমার কেন জানি মনে হয় না ওকে উনি রক্ষা টক্ষা করেন, বুঝতে পেরেছিস? তুই দেখে নিস, কিছু না কিছু একটা ব্যবস্থা করে সকলকে দিয়েও ঠিক নাচিয়ে নেবে। শুনুন, সকলের উদ্দেশ্যে আমি বলছি, এই মুহূর্তে যেটা ঘোষণা করা হলো সেটা এই বাড়িতে কোনোদিন ঘটেনি। এবং কোনোদিন এই বাড়িতে ঘটবে না। বড় খোকা, কোনোদিন যেটা হয়নি আজও যে সেটা হবে না তা তো বলা চলে না। দত্তবাড়ির মেয়ে বউদের নাচ শুরু করব আমি। হ্যাঁ, ঠাম্মি, তুমি এই কি কাণ্ড? মানে গান ধরো। এই বর্ষা কোথায়? আয় রুচিরা, তুমিও এসো। বড়নাথ বউ তুমি এসো। এই তিন্নি তুই আয়।
তাহলে আছে, আসি। আমি বুঝতে পারছি যে আপনারা সবাই অত্যন্ত ভয় পেয়ে গেছেন এবং সেটা খুব স্বাভাবিক। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে ফটিক বা ফটিকের দলবল বেশি কিছু করার সাহস কিন্তু পাবে না। তার কারণ পর্ণার সাথে রোজ খবরের মতন একটা মিডিয়া আছে। আচ্ছা ইন্সপেক্টর, আপনি তো বেরোবেন, চলুন আপনার সাথে বেরিয়ে যাই। ওকে পর্ণা? পর্ণা, কি সাংঘাতিক সাহস রে তোর! তুই বোমায় হাত দিলি কি করে? আমি জানি না আমি কাজটা কি করে করলাম রুচি। আমার না তখন বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গিয়েছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠাম্মির পায়ের কাছে বোমাটা এসে পড়লো, সেটা দেখে আমার মাথা একদম কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল যেভাবেই হোক ওই বোমটা আমাকে নিয়ে গিয়ে জলে ফেলতেই হবে। আমি এখনো ভাবতে পারছি না আমি কাজটা কি করে করলাম। আমার হাত পা এখনো কেমন যেন কাঁপছে, জানিস, শরীরটা খারাপ লাগছে। ঠাম্মি, তুমি ঠিক আছো তো? কি করে এই প্রশ্নটা করছো বন্যা? হ্যাঁ, এই বয়সে এরকম একটা শখ, ঠাম্মির কি এটা পাওয়ার কথা? আরে এই বাড়িতে এতদিন কোনো বোমাবাজি হয়নি, আজকে কেন হচ্ছে সেটা একবার ভেবে দেখেছো? একদম ঠিক কথা। পর্ণার কাজের জন্য আজকে পরিবারের সবাইকে বিপদে পড়তে হচ্ছে। বুকের ভেতরটা না দেখে নেই কেমন হিম হয়ে যাচ্ছে। ঠাম্মি কি অবস্থা বলতো? ঠাম্মি, ও ঠাম্মি ভেতরে চলো, শোবে চলো। তার দরকার হবে না, কিন্তু যে কাজ করেছে সে যেন ছাড়া না পায়। পর্ণা দিদির মতো সাহসী মেয়ে আমি দেখিনি। ঠাম্মি ভেতরে চলো। এত বড় কাণ্ড বৌদি ভাই ঝুঁকিটা না নিলে যে কি হতো। সাবধানে এসো, নিয়ে যা, এসো। মানেটা কি পড়না? এত বড় একটা বিপদ তুমি ডেকে আনলে বাড়িতে? তোমার কি দরকার ছিল পর্ণা ওইরকম একটা দুর্দর্শ লেভেলের গুন্ডাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার? তুমি তো গোয়েন্দা বা পুলিশ দপ্তরে কাজ করো না। আমি ধরাতে চাইনি বর্তা, কিন্তু আমার তোলা ছবি থেকে সে ধরা পড়েছে। তবে একটা কথা বলবো, আমি যদি জানতাম যে আমার আশেপাশে এমন একটা কুখ্যাত আসামি রয়েছে, তাহলে কিন্তু আমি তাকে নিজে থেকেই ধরিয়ে দিতাম। এটা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য বর্তা। তবে সত্যি বলছি, আজকে পুরো পরিবারকে এইভাবে বিপদে পড়তে দেখে আমারও কিন্তু ভয় প্রাণটা শুকিয়ে গেছিল। এই তুমি থামো তো, থামো তুমি। ওনার প্রাণ শুকিয়ে গেছে? তুমি ভাবো নাকি পরিবারের কথা, বাবুর কথা ভাবো তুমি? তোমার কাছে চাকরিটা এত গুরুত্বপূর্ণ হলো, তুমি এর পরেও চাকরি করবে? হাজারটা অপরাধী নিয়ে কাজ করবে তুমি, আর বারবার তোমার জন্য দত্ত পরিবার বিপদে পড়বে। কোনোদিন তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে যদি আমার বাবুর উপর কোনো গুন্ডা হামলা করে, বাবুর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু না 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 না, তোমার তো এই সমস্ত ভেবে কোনো দরকার নেই, কেননা তুমি তো চাকরিটা করবেই, তাই না? পর্ণা, আজ এই বাড়িতে যা যা ঘটছে, যা যা হচ্ছে, এই সব কিছু তোমার এই চাকরিটার জন্য। সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না? সৃজন, আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েটা রান্না করে, গান বাজনা করে, হাসি মুখে সবাইকে মাতিয়ে রাখলো, দত্ত বাড়ির মান সম্মান বাঁচালো, নিজের জীবন বিপন্ন করে আমাদের প্রাণ বাঁচালো। তুই আর তোর মা সেই মেয়েটাকেই দোষারোপ করে চলেছিস কেন? হ্যাঁ, আমার তো মাথাতেই আসে না যে কিভাবে আমরা মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছি। এই রুচিরা, তুমি এক কাজ করো তো, তুমি যাও এখান থেকে, তোমার বন্ধুকে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন।
আমি যে কি অবস্থায় পড়েছি না ছোটকা, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। আমি কিন্তু সবাইকে আবারও বলছি, জল মাথার উপরে উঠে যাচ্ছে, তোমরা এত আশকারা দিও না পর্ণাকে। এরপরে যে কত বিপত্তি আসবে ভাবতেও পারছি না। আমার বিপদ আপদ নিয়ে কাউকে শুধু শুধু এতটা বিব্রত হতে হবে না গো। আর আমিও চেষ্টা করব যেন আমার জন্য এই পরিবারের কারোর কোনো জীবনে বিপদ না ঘনিয়ে আসে। যাকে বাবা, আপনাকে কিছু দেব? বড়দা আপনাকে? বাবা আপনি তো পোস্ত নেননি, রান্নাঘরে আছে, আমি এনে দিচ্ছি। চ্যাটাং চ্যাটাং কথা শুনলে না মমিতা আমার গা পিত্তি একেবারে জ্বলে যায়। আর তোর কি দরকার ছিল রে ওকে প্রশংসা করতে যাবে? দিল তো কথা শুনিয়ে চারটে। বাবু খাওয়াটা কিন্তু হলো না বাবু, দেখলে তো? দেখলে তোমার আদরের বৌমার কাণ্ডটা? আমি কালকেই তৈরি করে রেখেছিলাম, আমি এই চাকরিটা আর করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বাড়িতে একটু শান্তি আসছিল, সেটা আপনি নিজে হাতে নষ্ট করছেন। থামো। আমি এখনো বেঁচে আছি মেজো বৌমা। এই বাড়িতে কে কি করবে না করবে সে নিয়ে আমারও একটা মতামত আছে। মেজো খোকা, মা বাগচি বাবুকে নিয়ে আগে বসাও। এদের কথা আপনি কিছু মনে করবেন না। না মাসিমা, কিছু মনে করছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের সুবুদ্ধির উদয় হোক। আপনি কিন্তু দেখবেন পর্ণার যেন চাকরিটা ছাড়তে না হয়। মেজো কাকি, ব্যাস হয়ে গেল, সব শেষ। আচ্ছা আমি তাহলে আসি আজকে। মানেটা কি মা? তুমি কি চাও বলবে? পর্ণা তো নিজে থেকে ইস্তফা দিচ্ছিল, তুমি ওকে আটকালে কেন? আমাদের এই প্রফেশনে পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু কন্টিনিউ করা সম্ভব নয় স্যার। পর্ণা তো ম্যানেজ করছিল, কিন্তু মাঝখান থেকে ওই বোমা পড়ার ঘটনাটাই তো এগেনস্টে চলে গেল। আচ্ছা স্যার, পুলিশ তো সন্দেহ করেছিল ফটিক গুন্ডাই নাকি এই কাজটা করেছে, তাহলে কি কোনো কনফার্মেশন এসছে? প্রায় 90% কনফার্মেশন পাওয়া গেছে, তবে পুলিশ প্রমাণের অভাবে এখন অব্দি
ওকে অ্যারেস্ট করতে পারেনি। স্যার স্যার আমি এসে গেছি। পর্ণা তুমি তাহলে আলটিমেটলি এসেছো, বাহ ভেরি গুড। তাহলে সৃজনের ঠাকুমা বাড়ির সবাইকে রাজি করাতে পেরেছেন, তাই তো? সবাইকে কিনা জানি না স্যার, তবে আমাকে সাহস জোগাতে পেরেছেন। তবে স্যার আমি অফিসে ঢোকার সময় শুনছিলাম ফটিকের দল বলি নাকি আমাদের বাড়িতে বোমাবাজি করেছে, কথাটা সত্যি? তাহলে ওদের দলের কাউকে অ্যারেস্ট করা যাচ্ছে না কেন? প্রমাণের অভাবে পড়না ফটিক আবার বেল পেয়ে গেছে। থানাতে আমাদের যে রিপোর্টার ছিল সে আমাকে একটু আগেই কনফার্ম করলো, এতগুলো বেআইনি কাজ করার পরেও ওরা জাস্ট নিজেদের কানেকশন ইউজ করে সমস্ত প্রমাণ লোপাট করে আর তারপরে দিব্যি বেরিয়ে আসে। অনন্যা, এমনটাই তো হয়ে এসেছে। কার কি করার আছে বল? তুমি তো সিস্টেমের এগেইনস্টে গিয়ে কিছু করতে পারো না। কিন্তু স্যার এরকম একজন কুখ্যাত ক্রিমিনাল ও কি করে বেল পায় বলুন তো? যতই কানেকশন থাক, আর ওর মতন একজন ক্রিমিনাল যদি হাজতের বাইরে থাকে তাহলে তো ক্রাইম রেট আরো বেড়ে যাবে। আর পুলিশ প্রশাসন তারা কেউ কিছু করছে না। প্রমাণ লাগে পর্ণা, প্রমাণ। সবাই সাক্ষ্য প্রমাণ নিয়ে তবেই অ্যাকশন নিতে পারে, নচেত নয়। কিন্তু স্যার এটা তো একদম ইনজাস্টিস। আমি এক্ষুনি একবার জোরবাগান থানায় যাব। এই ইনজাস্টিসটার একটা প্রতিবাদ হওয়া উচিত। আমাদের বাড়িতে বোমটা ফটিক গুন্ডাই ফেলেছিল, সেটা জানা গেছে। ফটিক তখন নিজে হাজতে ছিল, কিন্তু এখন সে ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে। হ্যাঁ, ফটিক ছাড়া পেয়ে গেছে? এইসব তুমি কি বলছো পর্ণা? এরপরে তো সবকিছু শেষ করে দেবে? না মা, সেটা অতটা সহজ না। ওই গুন্ডাটাকে আমি জেলে ঢোকাবো। আজকে ওই ফটিক গুন্ডার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে। আমি ওকে বলে এসেছি 72 ঘন্টার মধ্যে ওকে আমি আবার জেলে পুরবো। এক মিনিট। এ কথা তুমি ওকে বলেছো? মানে তুমি নিজে থানায় গিয়ে বলেছো? হ্যাঁ, তুমি আমাকে যখন ফোন করেছিলে তখন আমি থানাতেই ছিলাম। যেই লোকটা আমাদের দত্ত বাড়িতে বোম ফেলেছে, 10 রকমের বেআইনি কাজ করে বেড়াচ্ছে, সে শুধুমাত্র প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবে সেটা তো কখনো হতে পারে না। আমি শুধু সেই জন্যই তোমাকে আমার পাশে চাইছিলাম। এসব তুমি কি বলছোটা কি পর্ণা? হ্যাঁ, বাবু কি করবে? বাবুর বাবা তোমার বৌমা এসব কি বলছে? হ্যাঁ দেখো দেখো পর্ণা, একা একা লড়াই করা যায় না, না যায় না। আর তুমি ভেবো না যে তোমার পাশে তুমি সৃজনকে পাবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? কি বাবুর পাশে থাকবে না মানে বাবুর কি ওর পাশে থাকাটা কর্তব্য নাকি? পর্ণা, আমি আর সত্যি সত্যি ধৈর্য রাখতে পারছি না। আরে জীবনটা তো নাটক নয়। ফটিকের মতো সাংঘাতিক গুন্ডাদের সঙ্গে তুমি লড়াই করবে, তাও আবার আমাকে নিয়ে। আরে বাবা, যেখানে পুলিশ ওকে হাজতে রাখতে পারছে না, এরকম একটা রিয়েল ক্রিমিনালের সঙ্গে তুমি চ্যালেঞ্জ নিয়েছো। কি করে এটা নিতে পারলে? আমি তো বুঝতে পারছি না, এসব হচ্ছেটা কি ঘরে। দেখো, আজ থেকে অনেক বছর আগে ঠাম্মা কিন্তু একাই একটা বন্দুক নিয়ে ডাকাতদের সঙ্গে মুখোমুখি হয়েছিল, তাদের সাথে লড়াই করেছিল। হ্যাঁ তো শোনো, মা তোমাকে সেদিনকে নিয়ে গিয়ে বন্ধ ঘরে কি বুঝিয়েছেন আমি জানি না। কি বলেছেন উনি? তোমাকে ডাকাত রানী হওয়ার পরামর্শ দিয়েছেন নাকি? আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি পর্ণা, এই ঘটনাটাতে তুমি তো থাকবেই না, আর বাবুকেও আমি যেতে দেব না। পুলিশের কাজ পুলিশ করবে, এ বাড়ি থেকে কেউ
কেউ ও সমস্ত করতে যাবে না। আর তুমি এই সাংবাদিকতা চাকরিটা তুমি ছাড়বে। এই বাবু, তোকে এখানে বসতে হবে না বাবা, তুই চল, আমি খাইয়ে দিচ্ছি তোকে। চল, যত সব। চল আমার সঙ্গে আয় আয় আয়। বাবা, আমি ঠাম্মিকে কথা দিয়েছি, যে যে দত্তবাড়ির ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদেরকে শাস্তি দেব। তাছাড়া ফটিক একজন দাগী আসামি, আমাকে একাই প্রমাণ জোগাড় করে ওই ফটিককে শাস্তি পাইয়ে দিতে হবে। বৌদি ভাই, আমি তোমার পাশে আছি। আমি কি বৌমাকে একা ছাড়তে পারি? আমরা কেউই পারি না। মেলাও হাত। মিশন ফটিক, মিশন ফটিক শুরু করতে হবে আমাদের। মঙ্গলাদিদের বস্তিতেই ফটিকের লোকজনেরা থাকে, ওদেরকে ধরে ওদের দলে ঢুকতে হবে আমাদের। কাল থেকে শুরু হবে আমাদের অ্যাডভেঞ্চার। চোখু দাদা, দেখো একটু। শেষবারের মতো বলছি, বাইকে ওঠো, পৌঁছে দিচ্ছি অফিসে। পারবো না সৃজন, তুমি তো এই কাজটা রোজ রোজ করবে না। আর আমি যাতে আরাম করে অফিসে যাই সেই জন্য তুমি বাইকটা নিয়ে আসোনি, তুমি এসেছো সন্দেহ করে। সত্যি আমি না বুঝতে পারি না, তুমি আমার পাশে তো থাকোই না, উল্টে আবার আমাকে সন্দেহ করো। তোমার এই কাণ্ড কারখানা দেখে না সত্যি আমার মাথার তারটা কেটে যায়। এই সকাল সকাল ঝামেলা বাড়িও না তো, বাইকে ওঠো। আজ এই বিপত্তিতে কেন ফেললে যোগ্য দাদা? ক্লাব ঘরে সবাই অপেক্ষা করছে তো। কি করব এখন? অফিসের সামনে নেমে আবার কি ফিরে আসবো? সন্দেহটা তো জোরদার হয়েছে বাবুর। এই দেখো বসের ফোন, দেরি হয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ এই 15 মিনিটেই আসছি আমি। না আসলে ওই পর্ণাকে ড্রপ করে আসছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ জানি তো, মিটিং আছে জানি। হ্যাঁ বাজেট রেডি। যোগু দাদা গো, ফটিক গুন্ডার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা খুব জরুরি, তাই এভাবে সৃজনকে কাটাতে হচ্ছে। সৃজনকে কি আমি কোনোদিনও আমার পাশে পাবো না? সৃজন যদি আমার পাশে থাকতো তাহলে তুই পুরো কাজটা আমরা দুজন একসাথেই করতে পারতাম। তোমার জন্য মনে হচ্ছে চাকরিটাও যাবে আমার। না ওঠো। পর্ণা, পর্ণা, আরে গেল কোথায়? পর্ণা, আরে আশ্চর্য, এভাবে চলে গেল না বলে। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। মা ঠিকই ধরেছে, কিছু তো একটা চলছে বাড়িতে। এখন কোথায় খুঁজবো আমি ওকে? পর্ণা, না না, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, বস তাড়া দিচ্ছে, আমাকে অফিসে যেতে হবে এক্ষুনি, মিটিং অ্যাটেন্ড করতে হবে। লোকে বলে বিয়ের পর নাকি শান্তি পায় লোকে, সংসারে সুখ আসে। এই সুখ, এই শান্তি সব বাজে কথা। যা পারে করুক গিয়ে, টাকার দরকার নেই। দুগ্গা দুগ্গা। যোগু দাদা দেখো, ও যেন আবার মাথা গরম করে জোরে বাইকটা না চালায়। ওইদিকে ক্লাব ঘরে বোধহয় সবাই এতক্ষণে হইচই ফেলে দিল, এক্ষুনি যেতে হবে।
আচ্ছা আমাদের ক্যাপ্টেন কোথায় বলো তো? হ্যাঁ, এখনো এলো না। মাইকদা, হ্যাঁ চল তো একবার দেখে আসি। চল। উফ, এসে গেছে। কোথাও যেতে হবে না বাবা। আরে আর বলো না, তোমার মেজটা একদম বেরোনোর মুখে আমাকে ধরেছে। কি জেরা, ওরে বাপ রে বাপ। তবে বাবা, আপনার ছেলে কিন্তু আন্দাজ করতে পেরেছে যে কিছু একটা গন্ডগোল ঘটছে। করুক আন্দাজ, আমরা ধরা না পড়লি হলো, ব্যাস। তোরা কিছু হলো না মেজদা। হ্যাঁ, সৃজন তোর ছেলে আর তুই ওর ভাই কাছে উঁচু। আরে বাবা তা নয়, ছেলে তো একা নয়, সঙ্গে তো মা আছে না। বর্ণাকে জিজ্ঞেস কর, বর্ষাকে জিজ্ঞেস কর। যদি কৃষ্ণা শুনে আমরা ফটিক মস্তানকে ধরতে চাই তাহলে তো একদম কি বলবো, তুল কালাম লাগিয়ে দেবে। তোমাদের এই ছদ্মবেশ স্টিং অপারেশন এই ফটিক গুন্ডাকে ধরার জন্য তুমি খেপেছো? পর্ণা, ওই ফটিক গুন্ডা হচ্ছে ভয়ঙ্কর, ও কাউকে মানে না। ওফো মানিকদা, তুমি কোনো চিন্তা করো না। আমাদের না সবার আগে ওই ফটিক গুন্ডার আস্তানাটা চিনতে হবে। মঙ্গলাদির খবর অনুযায়ী কেষ্টদার চায়ের দোকানই হচ্ছে আমাদের প্রথম গন্তব্য। ঠিক আছে, তাহলে আমি হব তোমাদের প্রধান গুপ্তচর। এবার বল আমি কি সাজবো? ভিখিরি। খুব ভালো মানাবে। কোথায় ছুটছো বর্ণা? স্যার, আমাকে না এক্ষুনি একটু বেরোতে হবে। আমি 2 কপি জমা দিয়ে দিয়েছি, কোনো কাজ কিন্তু বাকি নেই। আপনি প্লিজ একটু চেক করে নেবেন। বাবা বৈভবদা, এইরকম হলে আমরাও রোজ 10টায় অফিস ঢুকবো আর 2টোয় বেরিয়ে যাব। আজ পর্ণা বাগচিদার ফেভারিট বলে ও সব রকম ফেসিলিটি পেতে পারে না। শুনলে পর্ণা, শুনলে তো এদেরকে আমি কিভাবে বোঝাবো? বাগচিদা সত্যি তোমাকে একটু বেশি অ্যাডভান্টেজ দিয়ে ফেলেছে। তোমার কোথাও বেরোনো চলবে না, বসো ডেস্কে বসে কাজ করো। স্যার প্লিজ আমাকে বেরোতে দিন। খুব বড় একটা খবর পাবেন কিন্তু। পর্ণা, খবরের লোভ তুমি আমাকে দেখাবে না। যা নিয়ম সেটা সবাইকে মানতে হবে, তোমাকেও। এই পর্ণা, কি খবর? তুমি কি কোনো লিড পেয়েছো? দেখো, ফটিকের অ্যারেস্ট হওয়া আর একজন জার্নালিস্টের নিজের জীবন ঝুঁকি নিয়ে দুজনকে আগুন থেকে উদ্ধার করা, এই দুটো খবর কিন্তু নেটে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে। আর এরকমই যদি খবর তুমি আরো পাও। এই বৈভব, শোনো, তুমি পর্ণাকে বরঞ্চ বেরোতে দাও, কারণ রোজ খবরের সাবস্ক্রিপশন কিন্তু দিনে দিনে বাড়ছে। অনন্যা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সাবস্ক্রিপশন এর আগেও বেড়ে চলেছিল। স্যার প্লিজ, আমি হাত জোর করছি, আমাকে বেরোতে দিন। বেরোনোটা খুব দরকার, খুব বড় একটা খবর পাবেন। আমি আসছি। সুপারি কিলার। ওই ফটিকের এরকম বেআইনি অনেক কারবার রয়েছে। ও টাকা নিয়ে মানুষ খুন করে, আমি তো সেটাই বলছি আপনাকে। শোনো পর্ণা, একবার যখন মাঠে নেমে পড়েছি তবে শেষ না দেখে ছাড়বো না। হ্যাঁ, তোমার প্ল্যানটা কি বলো তো? শোনো, প্ল্যান হচ্ছে আমি চেতন গুন্ডার পিছু নেব, তোমরা কিন্তু দুম করে চলে আসবে ওকে ধরার জন্য। ওকে? হ্যাঁ, চয়ন চেতনের বিশ্বাস অর্জন করবে, ওকে বাঁচাবে, ঠিক আছে? তবে বাবা ছোটকা, তোমরা নাটকটা ঠিকঠাক করতে পারবে তো? হ্যাঁ, কত নাটক করে কি মেজা করিনি। আরে আমি তো স্টেজে ম্যাজিক দেখাই, সেখানে তো অ্যাক্টিং করতে হয়। পারবো তো। হ্যাঁ, কিন্তু কি ভাষা ব্যবহার করব? আরে ছোটকা, ভাষা নিয়ে মাথা ঘামিও না, জাস্ট রেলা নিয়ে যাবে আর বলবে, কিরে চেতন, পুলিশের চোখ এড়িয়ে কতদিন পালাবি? কি বলবে? কিরে চেতন, পুলিশের চোখ এড়িয়ে কতদিন পালাবি? চল চল চল, গাড়িতে তোর বিরুদ্ধে প্রমাণ আছে। আর ঠিক লোককে মারবে কিন্তু। আর মেজকাকে ভুল করে মেজদা বলে দিও না। স্যার বলবি, স্যার। হ্যাঁ, আরে দূর হতভাগা, তুই দেখ না পুলিশের মার কাকে। এই চেতন গুন্ডা আসবে তো? অপেক্ষা করি। কই, ওরা তো এলো না। থ্যাংক ইউ বলতে কি অকৃতজ্ঞ গো ওরা। পুরো প্ল্যানটাই ভুল ছিল মনে হচ্ছে, জানো। এই
না, ওই তো কি নাম তোর? সাধু। তুই হঠাৎ করে আমাকে বাঁচালি কেন? মনে হলো নিজের দলের লোক। তুমি তো 1 2 4 করেই পেট চালাও। হ্যাঁ, ফটিক মশাইয়ের নাম শুনেছিস? আই বাস, আমার গুরু তো, তুমি চেনো নাকি? হ্যাঁ, ম্যাচ করবি দাদার সঙ্গে? দম আছে? আরে সব আছে, তুমি নিয়ে তো চলো। আমি ভগবান মানি ফটিক মস্তানকে, তুমি নিয়ে চলো। কিছু বলবে? সকাল সকাল আমাকে একটা সত্যি কথা বলবে? এভাবে বলছো কেন? কারণ অবস্থা এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। অনেক কথাই তো তুমি আমাকে বলো না, সত্যি কথা লুকিয়ে যাও, আমার কাছ থেকে গোপন করে যাও। সত্যি করে বলো তো, কি গোপন করছো? আচ্ছা সৃজন, একবার তো আমাকে সন্দেহ না করে তুমি বলতে পারতে যে পর্ণা, তুমি যা করছো তাতে আমি তোমার পাশে আছি। আরে অদ্ভুত কথা বলছো সত্যি। মানে আমি না বুঝে পাই না এই কথাগুলো কেন বলো। কি করছো সেটা না জেনে আমি কি করে বলবো যে আমি তোমার পাশে আছি? সৃজন দত্তকে অত বোকা ভেবো না, ঠিক আছে? আমি জানি সৃজন, তুমি বোকা নও। ঠামি, তুমি পুজো দেওয়ার সময় মাকে বলেছো তো ফটিক কিন্তু সাংঘাতিক। জানি, কিন্তু যতই সাংঘাতিক হোক অন্যায়ের শাস্তিও পাবি। আমার নাত বউ ওর সাথে যে টক্কর নিয়েছে তাতে জিততেই হবে পর্ণাকে। সবাইকার যেন এটা মনে থাকে। বাবা ঠাম্মি, তোমাকে তো পুরো ডাকাত রানী মনে হচ্ছে গো। একদম বন্দুক টন্দুক বের করে ফেলেছো। বাবা বর্ষা, তুমি জানো না ঠাম্মি নিজে একা ডাকাতদের সঙ্গে লড়াই করেছিল ওই বন্দুকটা নিয়ে। পর্ণা, মা তোমাকে ডাকাতে গল্প করেছে? বাহ। শোনো, এই বন্দুকটা আমার খুব প্রিয়। আমি তাই এই বন্দুক আজ তোমাদের হাতে তুলে দিতে চাই, এখনকার ডাকাতদের মুখোমুখি হবার জন্য। সবাই বলো, জয় মা ভবানী। জয় মা ভবানী। এই বলে নাকি কি ছিল আওয়াজ? পুলিশ শুনলো কে? বাড়ির মধ্যে সব কি হচ্ছে বলতো? বিশ্বাস করছি না তোরে, এটা তুই কি করছিস সাধু? এই মেয়েটা আমার শত্রু, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বলে তুই এইভাবে মেরে দিলি? ও সাংবাদিক, লুকিয়ে অন্যভাবে মারতাম। আমার মাথা ঠিক ছিল না, কি করবো বলো? এই সব কিছুর জন্য তুমি ভুগবে ফটিক। এই সবে আমি ছাড়া ফেলাম, এবার চৌধুরীদেরকে কি বলবো আমি? যার একটা লাশ পড়ে গেছে ভুল করে। ভুল হয়ে গেছে ওস্তাদ। এই মালগুলো সরাক করি, নতুন পেটে এসছে সরাক করি। ওকে গা ঢাকা দিতে হবে এই হতচ্ছাড়ার জন্য। এইবার সুযোগ, যোগ্যতা দেখো যেন ফটিকের বিরুদ্ধে প্রমাণ পাই। বাবা চলে আসুন এবার। আরে বাড়িগুলো নিয়ে যা, তাড়াতাড়ি আয়।
পুলিশ! যে যেখানে আছো হাত তুলে সারেন্ডার করো, পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। ফটিক, এবার তোর খেলা শেষ। দারোগা বাবু, ফটিকের বিরুদ্ধে তো আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাহলে কিভাবে প্রমাণ করছো? এতদিন প্রমাণ পাওয়া যায়নি বলে যে প্রমাণ পাওয়া যাবে না সেটা ভাবাটা কিন্তু ভুল ফটিক। এবার তুমি ধরা পড়ে গেছো। প্রমাণ তো আমার হাতের এই ফোনে আছে ফটিক। তোমাদের সমস্ত কুকীর্তির সাক্ষ্য প্রমাণ আমার কাছে ফটিক। 72 ঘন্টা সময় নিয়েছিলাম, দেখে নাও তার মধ্যেই তুমি গারদের মধ্যে থাকবে। এত বড় নাটক এই ফটিককে ঠকানো! আমি কিন্তু ছেড়ে কথা বলবো না পর্ণা দত্ত, আমি এর শেষ দেখেই ছাড়বো। এসব বুগুনি পরে মারবি, আপাতত শ্রীঘরে চল। এই সবাইকে তোলো। কি মেকআপ করেছো বৌদি ভাই, লোকে সত্যি গুন্ডা ভাবছে। সত্যি পড়না, আমি ভাবতে পারিনি তুমি এত ভালোভাবে চ্যালেঞ্জটা জিততে পারবে। এই জীবনে প্রথমবার পুলিশ হয় না, নিজে কেমন হনু হনু মনে হচ্ছে জানো পড়না। এই সবই কিন্তু তোমার জন্য। না তুমি বলো, গরিব মাস্টার হয়ে গেল পুলিশ। খুব ভালো, একজন ভিখারি হয়ে সহযোগিতা করার জন্য। আর আপনার কৃতিত্ব তো অসীম ম্যাডাম। হ্যাঁ নাও, পাউরুটি কিনে খেও। হ্যাঁ ভিক্ষে দিল তোকে? আমি কিন্তু পরের মিশন আর কোনো ভিখারি টিকিরি হব না বলে দিলাম। আরে বর্ষা, মন খারাপ করছিস কেন? আমাদের এই মিশনে সব থেকে বেশি যদি কেউ সাহস দেখিয়ে থাকে সেটা কিন্তু তুমি বর্ষা। তুমি কিন্তু চাইলে পুলিশের ইনফর্মারও হতে পারো, তুমি এত ভালো কাজ করেছো। মেলাও হাত। মিশন ফটিক সফল হয়েছে। শেষ পর্যন্ত যেন ফটিকের শাস্তিটা হয়, তুমি দেখো যোগ্যতা।